হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর পাতাবাহার বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং আজকে তার প্রথম অধ্যায়ের পড়াশোনা। তো প্রথমে আমরা যদি সিলেবাসটা সম্বন্ধে কমপ্লিট ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের একটু কঠিন হবে পড়াশোনা করাটা। মানে আমি যদি সারা মাঠ ফাঁকা পড়ে থাকে আমরা তাহলে গোল দিতে পারবো না, কারণ আগে গোল পোস্ট দরকার, মানে কত দূর থেকে কত দূর পড়বো এটা আমাদেরকে আগে জেনে বুঝে নিতে হবে। তো প্রথমেই বলি, বাংলা সিলেবাসটা তোমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠা অর্থাৎ ছেলেবেলা থেকে 85 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। একদম ভালো করে শুনে নাও, 35 নম্বর পৃষ্ঠা থেকে ছেলেবেলা থেকে বোকা কুমিরের গল্প অবধি তোমাদের পড়বে। প্রত্যেকটা বই যদি আমরা খুঁটিয়ে পড়ি, এখান থেকে অজস্র কোশ্চেন যদি আমরা করে নিই, তাহলে পরীক্ষায় আমাদের ভালো রেজাল্ট করতে একটু অসুবিধা হবে না, তাই না? তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আমরা প্রথম যে অধ্যায় আছে ছেলেবেলা, সেটা সম্বন্ধে জানবো। আর এখানে ব্যাকরণ বা ভাষাপাঠ বইয়ের কী কী পড়বে সেটাও আমাদের জানা দরকার। তো ভাষাপাঠ বইয়ে তোমাদের পড়বে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ মানে এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো সেটা ছেলে মেয়ে না কিছুই বোঝা যাবে না। তো লিঙ্গ ব্যাপারটা আমরা আলোচনা করব, এক এক করে আমরা সব চ্যাপ্টারগুলো আলোচনা করব, ব্যাকরণগুলো আলোচনা করব। পুরুষও পড়বে তোমাদের এই পরীক্ষাতে। প্রথম পুরুষগুলো আমাদের কত প্রকার, কী কী, এবং পুরুষ ব্যাপারটা আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। লিঙ্গ আর বচনও পড়বে তোমাদের এই পর্বের পরীক্ষাতে। বচন আসবে, এক বচন বহু বচন। হ্যাঁ, তাহলে আমরা তাহলে জানলাম সিলেবাসটা কী হলো। 35 থেকে 85 পরপর বলতে গেলে একদম বলে দিছি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে। তোমাদের পড়বে ছেলেবেলা, তারপরে পড়বে মাঠ মানে ছুট, তারপরে পাহাড়ি ও বর্ষার সুরে, তারপরে পড়বে লিমেরিক, তারপরে পড়বে ঝড়, তারপরে পড়বে তোমাদের মধুয়ান্তে বাঘের মুখে, তারপরে পড়বে তোমাদের মায়াতরু, ফণিমনসা বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর এবং বোকা কুমিরের কথা। এই কটা অধ্যায় তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এখানে কোনো চিন্তা নেই, আমি একটা একটা করে চ্যাপ্টারগুলো পড়াবো আর টোটাল বিষয়টা যেন ক্লিয়ার হয় তার ব্যবস্থা করবো। শুধুমাত্র বাংলা নয়, সব বিষয়ের ভিডিও এই চ্যানেলে পাবে। তার জন্যই বলছি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তাহলে যেমনই আমি তোমাদের জন্য ভিডিও ছাড়বো তোমরা টুক করে দেখে নিতে পারবে। আর একটা কথা, যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে একদম ডিসকাস করে আমার সঙ্গে আলোচনা করে ক্লাস করবে, একদম ঘরে বসে আলোচনা করে যারা ক্লাস করতে চাও, তারা এক্ষুনি চ্যানেলটার ডেসক্রিপশান থেকে দেখো, ভিডিও ডেসক্রিপশানে দেখো, তো একটা অ্যাপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আর একটি মুহূর্ত সময় নষ্ট করবো না। প্রথমে আমরা ভালো করে পড়ে নেবো, তারপর মানেগুলো বুঝে নিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করবো। একটা ভিডিওতেই সমস্ত হবে, সুতরাং টেনশন করার কিছু নেই। ছেলেবেলার টোটাল কমপ্লিট এখানে পেয়ে যাবে। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। তাহলে আমার জীবনে আমি বাইরে মানে নিচে বা মাঠে মাঠে পথে ঘাটে বেশি ঘুরে বেড়াতে পারিনি। আমার বাড়ির যে ছাদ আছে, ওপেন ছাদ, খোলা ছাদ, এইটাই হচ্ছে আমার জীবনের ছুটির দেশ। সেখানে ছুটি হলে আমরা সেখানেই যেতাম। যদি কোনো দিন যদি কোনো দিন স্কুল বন্ধ থাকতো তাহলে সেখানেই যেতাম। এটা কে বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়িতে থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। তাহলে তেতলা মানে কি? এটা প্রথম তলা হচ্ছে ফার্স্ট ফ্লোর, দোতলা, তেতলা, তিনতলা, মানে দুটো ছাদের পরে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। মানে একদম ভোরবেলায় দূর থেকে চিলেকোঠার ছাদে দূর থেকে আড়াল থেকে দেখেছি। চিলেকোঠা কি বলো তো? ঘরের ছাদকে চিলেকোঠা বলে। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, একদম এক মনে বসে আছেন, কোলে দুটি হাত জোর করে, এরকমভাবে কোলে দুটি হাত জোর করে। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। তখন একটু ছাদে বেশি আনন্দ করতে পেত। চিরদিনের নিচে তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোকবস্তির
পিলপিলে গাড়ি, পিলপে গাড়ি পেরিয়ে, মানে মানুষের যে একটা ঢল নামাটাকে বলা হয়েছে পিলপে গাড়ি। পরে আরও ডিটেলসে বলছি। পিলপে গাড়িটা যাওয়া, মানুষ চলে যাচ্ছে মানুষের পেছন দিয়ে, ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজের সঙ্গে। আচ্ছা, দিগন্ত রেখায় মন চলে যায়, মানে যেখানে আকাশ আর পৃথিবী মিশে গেছে বলে আমাদের মনে হয় সেই রেখাটাকে বলা হয় দিগন্ত রেখা। পরীক্ষায় একটা কোশ্চেন আসে এরকম, যে আকাশ আর পৃথিবী যেখানে মিশেছে সেইটাকে কি বলা হয়? নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখের থেকে মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। তাহলে কবি ভোরবেলায় তো উঠতই, দুপুরবেলাতেও কিন্তু ছাদে উঠতো লুকিয়ে। পিলপে গাড়ি মানে হচ্ছে হাতি টানা গাড়ি। হ্যাঁ, পিলপে গাড়ি মানে হাতি দিয়ে টানা, মানে হাতি দিয়ে আস্তে আস্তে যায়, পিলপিল করে চলে, সেই জন্য পিলপে গাড়ি। বারবার এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। দুপুরে কেউ থাকতো না, সবাই খেয়ে দিয়ে আরামসে ঘুম, আর সেই সময় কবি ছাদে যেত। ও যেন দিনের বেলাকার রাত্রি, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে, নির্জন। এই গরমের দিনে, গ্রীষ্মকালে দেখবে সবাই দুপুরবেলায় কেউ বাইরে নেই, মনে হচ্ছে রাত, তাহলে দিনের বেলায় রাত। বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময়। এবার আমি মনে হচ্ছে যে আমি এখন মানে কি বিভাগী, মানে ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ছাদে। খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরে ছিটকিনি খুলে দিতুম। তাহলে খড়খড়ির ভিতর দিয়ে এরকমভাবে টুক করে হাত ভরে ছিটকিনি, ছোট ছোট তো হাত। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা। দরজার সামনে কি ছিল? একটা সোফা। সেখানে অত্যন্ত একলা বসতুম। আমাকে পাকড়া করবার চৌকিদার, যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, মানে আমাকে ধরে রাখবে, আমাকে দেখাশোনা করবে, আমাকে ছাদে যেতে দেবে না, তারা পেট ভরে খেয়েছে, নিয়ে ঘুমাচ্ছে। গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুরে। মাদুর মানে কি গো? ঘাসের তৈরি, দেখেছো মাদুর? এখন তো আমরা খুব মাদুর ব্যবহার করবো গরমকালে, খুব শীতল ঠান্ডা লাগে না। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। আমরা অমল দয়ালার গল্প শুনেছি, দই দই ভালো দই, তো সেই রকমই চুড়িওয়ালার গল্প আমরা কিন্তু এখানে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে দেখতেন, আর চুড়িওয়ালা সেখান দিয়ে হাঁক দিয়ে যেতেন। হাঁক মানে এই চুরি চুরি করতো। সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। তাহলে এখন সব সময় হয়েছে ওই দুপুর কি রাত কি, কলকাতা আর সে কলকাতা নেই, তাই না? হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালির উপর খোলা চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ, দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে। তাহলে কি করতো? হঠাৎ তাদের ডাক পৌঁছতো কানে, যখন ডাক পৌঁছতো দাসীদের কানে, তখন ভেতরে গিয়ে বউকে ডেকে নিয়ে আসতো। কেন? চুরি তো বউরাই পরে, আমরা তো আর পরি না ছেলেরা। বুড়ো চুরিওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ বেলোয়ারি চুড়ি। বেলোয়ারি চুড়ি মানে কি বলতো? বিভিন্ন রকমের ডিজাইন করা চুড়ি। বেলোয়ারি চুড়ি মানে রঙিন ডিজাইন চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি, মানে এখনো বড় হয়নি অতটা, মানে ছোটবেলাতেই তখন বিয়ে হতো। সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে, আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেরোচ্ছে রিক্সা ঠেলে। চুড়িওয়ালা এখন হয়ে গেছে রিক্সা বাহক। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। বইয়ে যে পড়েছিলাম মরুভূমি কেমন হয়, সেইটা আমি ছাদে গেলে বুঝতে পারতাম। প্রচণ্ড ধুধু রোদ, ধুধু করছে চারিদিক, এগুলো সব মিলে যেত। আমরা বইয়ে যেটা পড়েছিলাম যে ধুধু মরুভূমি, ঝড়, এগুলো সব কিন্তু গরম বাতাস সব কিন্তু ছাদে গেলেই পেতাম। তার জন্য আমার বইয়ে পড়া মরুভূমি আর ছাদের কথা একদম মিলে যেত। গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে, ধুলো উড়িয়ে, আকাশের নীল এসেছে ফিকে হয়ে, মানে ফ্যাকাশে রঙ হয়ে গেছে।
এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস মানে মরুদ্যান, যেখানে গাছপালা থাকে, হালকা ফুলকা জল থাকে। আজকাল ওপরের তলায় কলের জলের নাগাল নেই। তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল, মানে তখন অনেক উঁচু পর্যন্ত জল ছিল, মানে জল মানে ট্যাপ ছিল, কল। লুকিয়ে ঢোকা নাবার ঘর মানে স্নানের ঘর, নাওয়া মানে স্নান করা, হ্যাঁ, ঢোকা নামার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলো। মানে আমি একটা গোপন একটা ঘর খুঁজে বার করলাম। কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকল গায়ে গায়ে হাতে জল পড়তো। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। তারপরে আমি কি করতাম, ওখানে স্থির হয়ে বসে পড়তুম, বাবা যেমন বসতো, তাই না? ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো। নিচে দেউড়ির ঘন্টা বাজলো 4টে। নিচে দেউড়ি মানে কি? দেউড়ি মানে বারান্দা, দেউড়ি মানে সদর দরজা বা বারান্দা বলতে পারো। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকম মুখ বিগড়ে, বাবারে এবার তো কালবৈশাখী হবে, আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানোর ছায়া। মানে রোববারটা এত ভালো লাগতো, মনে হচ্ছে চলে গেল, শেষ হয়ে গেল তাড়াতাড়ি। শেষ হতো তখন মন খারাপ হয়ে যেত আমাদের, গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এবার আমি তো ওপরে এত কিছু করছি, ট্যাপ খুলে দিয়েছি, এঘর ওঘর খুঁজছি, আর এদিকে নিচে ছেলের খোঁজ পড়ে গেছে। দিনের আলো আসছে ঘোলা হয়ে, আস্তে আস্তে সন্ধে নামছে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখতুম তাকিয়ে, পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে ওয়াঁক ওয়াঁক করে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে। বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে। সইস মানে যে গাড়ি চালায় তার। আচ্ছা, এখানে 2 রকম গাড়ি পেলাম আমরা। প্রথমে একটা গাড়ি পেলাম, কিসের গাড়ি? পিলপে গাড়ি। পিলপে মানে হাতি টানা গাড়ি, পিলপে গাড়ি হাতি টানা গাড়ি। আর জুড়ি গাড়ি মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। জুড়ি গাড়ি মানে ঘোড়ায় টানা গাড়ি, মনে রাখো। তাহলে এবার দেখলাম আমরা কি রবীন্দ্রনাথের বিকেলটা কেমন কাটতো ছুটির দিনে, দুপুরটা কেমন কাটতো, সকাল থেকে ভোরবেলাটা কেমন কাটতো, সবই আমরা এখানে পেলাম। ছুটির দিনটা ছিল রবীন্দ্রনাথের একদম কি বিদেশ যাওয়ার মতো। ছাদে চাপলে মনে হতো যে আমরা কত বড় ছুটির দেশে পৌঁছে গেছি। ছাদটা ছিল তার কাছে বড় ছুটির দেশ। ঠিক আছে, এবার কোশ্চেনগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এখানে অনেক নতুন নতুন শব্দ পেয়েছি, অনেক শব্দ পেয়েছি, চিলেকোঠা পেয়েছি, সব মানেগুলো এখানে আমরা জানবো। চলো দেখি। চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার এটা কি হবে? চিলেকোঠা হলো কি? চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের ওপর সিঁড়িঘর, এইটা হবে ছাদের ওপর সিঁড়িঘর। আগেই বলেছিলাম মানেটা। 12, ভারতবর্ষের বিখ্যাত মরুটি হলো গোবি সাহারা থর। ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি মরুভূমি? থর। আর পৃথিবীর সব থেকে বড় মরুভূমি সাহারা। লিভিংস্টন ছিলেন ইটালি, জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড দেশের মানুষ। কোথাকার হবে? লিভিংস্টন স্কটল্যান্ডের মানুষ। কি করতেন জানো? পর্যটক ছিলেন। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। হয়ে গেল, তাহলে আমরা এটা পেলাম। দেখো, চিলেকাটা বলে দিয়েছে, পিলপে গাড়ি বলেছে ঝাঁকড়া মানে উস্কো খুস্কো, বিভাগী মানে সংসার ত্যাগী, খড়খড়ি মানে জানলা কাঠের আবরণ মানে কাঠের একটা পাল্লা, জুড়ি গাড়ি মানে ঘোড়ায় টানা গাড়ি, সহিস মানে ঘোড়ার দেখাশোনা করে যে, চৌকিদার মানে প্রহরী, গা মোড়া মানে আর মোড়া গাড়ি, এরকম খাওয়ার পরে একটু গা হয়ে যায়, এটাকে বলা হয়। বেলোয়ারি মানে কাঁচের জিনিস,
বেলোয়ারি মানে হচ্ছে কাঁচের চুড়ি। কেতাব মানে গ্রন্থ, কিতাব থেকে কেতাব এসেছে। মরুভূমি মানে জলহীন জায়গা, বৃক্ষহীন, জলহীন বৃক্ষহীন, বালু, শুধু বালি থাকবে। ওয়েসিস মানে মরুদ্যান, ওয়েসিস একটা ইংরেজি কথা। দেউড়ি মানে হচ্ছে সদর দরজা। তাহলে আমরা এই অর্থগুলো জানা আমাদের একান্ত আবশ্যিক। চলো দুয়েরটা মেলাও, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। কেতাব মানে আমরা একটু আগে বললাম, কেতাব মানে বই। কে আছে আমার সঙ্গে দেখি? আচ্ছা, মরুভূমি মানে কি গো? মরুভূমিতে কি দেখা যায়? মরুদ্যান দেখা যায়। মরুদ্যান, মরুদ্যান মানে ধরো গোটায় বালি বালি, এক জায়গায় একটা গাছ আছে, একটু জল আছে, এটাকে বলে মরুদ্যান। ওয়েসিস মানে তো মরুদ্যান, তাহলে কি হবে? মরুভূমি, মরুভূমি। আচ্ছা, মরুভূমিটা তাহলে হবে শুষ্ক জলহীন স্থান, আর ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। আর সহিস মানে ঘোড়াকে যারা দেখাশোনা করে, চৌকিদার মানে হচ্ছে পাহারাদার। তাহলে এটা হয়ে গেল। চলো তিনেরটা দেখো, ছটপট দেখো। পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর বট গাছের ছায়া, জুড়ি গাড়ির সহিস। কোনটা আলাদা? পুকুর, হ্যাঁ, পাতিহাঁসটা পুকুরে চড়ে। ঘাটে লোকজনের আনাগোনা, ঘাটে মানে পুকুরের ঘাটেই হবে, এখানে পুকুর কথাটা আছে। অর্ধেক পুকুর জোড়া বট গাছ, এখানেও দেখো পুকুর কথাটা আছে। জুড়ি গাড়ি, এটা একটা গাড়ি, তাহলে এইটাই বেমানান হচ্ছে, তাই না? জুড়ি গাড়িটাই বেমানান হচ্ছে না? তারপরে দেখো তো, তেতলা ঘর, 7 সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি। তেতলা ঘর, 7 সমুদ্র, হ্যাঁ, তেতলা ঘরের সঙ্গে 7 সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি। এটা কোনটা হবে? 7 সমুদ্র। এখানে 7 সমুদ্র কথাটাই, গল্পেটাই নেই। চুরিওয়ালা, ফেরিওয়ালা, সহিস, বালক, সন্ন্যাসী। কোনটা হবে? চুরিওয়ালা, ফেরিওয়ালা, সহিস। এটা সহিসটাই হবে। চুরিওয়ালা একটা লোক, ফেরিওয়ালা একটা লোক, বালক সন্ন্যাসী একটা লোক, আর সহিস মানে ঘোড়াকে দেখাশোনা করে যারা। পিলপে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্সা, গাড়ি বারান্দা। গাড়ি বারান্দাটা আলাদা হবে, গাড়ি রাখার বারান্দা। চিল, রোদ্দুর, এটা পড়বে ভি ভি আই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চিল, রোদ্দুর, দুপুর, লোক বসতি। চিল, রোদ্দুর, দুপুর, লোক বসতি, এটা হবে চিল। চিলের কথাটা আমরা ওখানে পাইনি, এখানে রোদ্দুর, দুপুর, লোক বসতি কথাটা পেয়েছি। তোমার পাঠ্যাংশ রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। চুরিওয়ালা, ফেরিওয়ালা, এরকম ওয়ালা আছে, এরকম 5টা শব্দ লিখতে বলেছে, তো লিখো। চাওয়ালা শুনেছো কোনোদিন? চাওয়ালা, যে চা বিক্রি করে, চা ওয়ালা। দুধওয়ালা শুনেছো? দুধওয়ালা, দুধওয়ালা। আর তারপরে ফলওয়ালা, ফলওয়ালা। তারপরে বাসনওয়ালা, টুয়ে ছিল, বাসনওয়ালা। বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাঁক দিয়ে যায়। তাহলে আমরা এখানে 5টা পেয়ে গেলাম, 1 2 3 4। আর একটা চালওয়ালা, চাল, চাওয়ালা, চালুওয়ালা হলো। শূন্যস্থান পূরণ করো। রাঙা হয়ে আসতো কে? আকাশ। রোদ্দুর, রাঙা হয়ে আসতো, রোদ্দুর, রৌকার, দয়ে দয়ে হস্য র, রোদ্দুর। চিল ডেকে যেত আকাশে। তারপরে আমার জীবনে ছাদ ছিল খোলা, খোলা ছাদ। তারপরে প্রধান দেশ, ছুটির প্রধান দেশ, ছুটির দেশ, প্রধান ছুটির দেশ ছিল ছাদ। যেন তাকে বাংলাদেশের এইমাত্র খুঁজে বের করলো। আচ্ছা, এটা লিভিং, কি আছে ওর নাম? নাবার ঘর। নাবার মানে নাওয়া বা স্নান করা। নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের কী হবে? দেখো ভালো করে, কী হবে? পড়েছো? পড়লে তো একটু আগে।
কি হবে এখানে? নাবার 6-3-এরটা ঘর খুঁজে বের করলো, নাবার ঘর খুঁজে বের করলো। নাবার তাকে, দাঁড়াও 1 সেকেন্ড, এটা ভুল হচ্ছিল, 1 সেকেন্ড দেখবো আমরা তাহলে বইয়ে গিয়ে। তাকে যেন বাংলাদেশের এই মাত্র খুঁজে বের করলো, লিভিংস্টন ছিল নাকি? আচ্ছা এখানে দেখে নাও, এই দেখো লিভিংস্টন এইমাত্র খুঁজে বের করলো, তাহলে এখানে কি হবে? তাকে, লিভিংস্টন তাকে যেন, লিভিংস্টন, লিভিংস্টন তাকে যেন, লিভিংস্টন লুকিয়ে ঢোকা নাবার ঘর, ঘর তাকে যেন বাংলাদেশের শিশু। আচ্ছা লুকিয়ে, এখানে অনেক বড় কথা হবে। এখানে করো নাবার ঘর তাকে যেন বাংলাদেশের লিভিংস্টন, লয়াশয়ী ভয়াশয়ী অনেশ্বর, লিভিং ছয়টায় দন্তন্য স্টন এইমাত্র খুঁজে বের করলো। মানে লিভিংস্টন হচ্ছে একজন পর্যটক, এসব জায়গায় ঘুরে বেড়াতো। নাবার ঘরটা পেয়েছে, আর সেখানে আবার ঝর্ণা টর্ণা আছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের লিভিংস্টন এইমাত্র নাবার ঘরটা খুঁজে বের করলো। এই ছাদের মরুভূমিতে তখন একটা দেখা দিয়েছিল, ওয়েসিস। কি হবে? ওয়েসিস মানে মরুদ্যান, ওয়েসিস। তারপরে নিচের বাজলো 4টে, নিচের দেউড়ি নাকি? হ্যাঁ দেউড়ির, দয়কার হস্যু না ও, দয়কার হস্যু ডামডাসি, দেউড়িতে, নিচে দেউড়িতে বাজলো 4টে। দেউড়ির ঘড়িতে হবে এটা, দেউড়ির কথাটা মানাচ্ছে না, সেটা মানিয়ে নিতে হবে। হ্যাঁ, যেন কথাটা সেন্টেন্সটা সুন্দর হয়। দেউড়ির ঘড়িতে, দেউড়ির ঘড়িতে বাজলো 4টে। দেখো বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। দেখো বিশেষ্য মানে হচ্ছে নাম, কোনো জিনিসের নাম, বস্তুর নাম, জায়গার নাম, এগুলো হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে, তাহলে আমি যেগুলো লাল রং করব, আমি এখানে ডিনোটিং করে করছি, এই রংটা হচ্ছে বিশেষ্য মানে নাম, বিশেষ্য। আর সবুজ রংটা হচ্ছে বিশেষণ, বিশেষণ, বিশেষণ। বিশেষণ মানে হচ্ছে গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, এগুলো। তাহলে এখানে আমরা দুটো রঙে রং করব বিশেষ্য, যেগুলো নাম আছে। চুড়ি একটা নাম, বেলুয়ারি হবে না, মাদুরটা একটা নাম, তারপরে নীল, চুড়ি, মাদুর, গরণ। নীলটা রং হবে, হবে না, নীলটা হবে না বিশেষণ, বিশেষ্য হবে না। আর কি আছে? তারপরে হচ্ছে পুকুর, পুকুর একটা জায়গা, জিনিসের নাম। তারপরে লোকজন, এগুলো হচ্ছে বিশেষ্য। এগুলো কি বললাম? এগুলো হচ্ছে বিশেষ্য। গেরুয়া কালারটা করলাম, এটা হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ এখানে আলাদা করে ঘর করে করতে হবে। হ্যাঁ, তোমরা এটাকে ঘর করে নেবে। বেলওয়ারি মানে হচ্ছে একটা চুড়ির কেমন, চুড়িটা কেমন সেটা বলেছে। ঝাঁকড়া মানে চুলটা কেমন সেটা বলেছে। আর বিভাগী মানে লোকটা কেমন সেটা বলেছে। গড়ন তার গঠনটা সম্বন্ধে বলেছে। দামি, কমা না দামি, বস্তুর মূল্যটা সম্বন্ধে বলেছে। নীল রংটা সম্বন্ধে বলেছে। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো সবই হচ্ছে বিশেষণ। বুঝতে পারলে? তাহলে এখানে বিশেষণগুলোকে যদি আমরা দুটো ঘর করতাম, এরকম দুটো ঘর করে একদিকে লিখতাম বিশেষ্য, বিশেষ্য ঘরে এই গেরুয়াগুলো লিখে দিতে হতো বিশেষ্য, আর এখানে বিশেষণ। এখানে এই গেরুয়া রঙের যে নামগুলো আমি গেরুয়া দিয়ে ঘিরেছি সেগুলো এই ঘরে হতো, আর যেগুলো গ্রিন দিয়ে, সবুজ দিয়ে করেছি সেগুলো এই ঘরে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া মানে কিছু করা বোঝায়, ক্রিয়া মানে কিছু করা। তো আমি এখানে গেরুয়া রং দিয়ে ক্রিয়াকে গেরবো। হঠাৎ তাকে তাদের হাঁক পৌঁছতো, হাঁকটা কিছু একটা করা বোঝাতে না,
তাহলে হাঁকটা পৌঁছাতো, কী করতো, পৌঁছাতো না। তারপরে সেখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, তাহলে এখানে কি হবে, বসতুমটা হবে, বসতাম তাই বসে থাকতাম, তাই বসতুমটা হবে, বসে থাকাটা তো কিছু করা বোঝাচ্ছে। তারপরে হাত গলিয়ে ঘরের ছিটকানি দিতুম খুলে, তাহলে এখানে কোনটা হবে, খুলেটা হবে। দেওয়া আর খোলা, দিতুম খুলেটা হবে, দুটোই। ধারা জল পড়তোটা হবে এখানে, কিছু পড়া বোঝাচ্ছে, সামথিং ডুইং। পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠেটা হবে, আর গিয়েছে ওটা হবে, যাওয়াটাও তো একটা কাজ, দুটো কাজ আছে এখানে। ডেভিড লিভিংস্ট্রং সম্বন্ধে দেখো, ইংল্যান্ড দেশের পাশে এই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড, সেই দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন। ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আমেরিকা আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশ অভিযান করেছিলেন, ঘুরে বেড়াতো। নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তারই। জাম্বেসি ও কাম্বে আগে তো প্রত্যেকটা দেশ মানুষ চিনত না। আগে কী করতে বলো তো, জানতোই না যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে। তাহলে এক একজন নাবিক আমাদের দেশ, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে তারা সেই সব দেশগুলোকে আবিষ্কার করেছিল। তারপর দেখো তো, বাক্য রচনা করো। প্রধান, এখানে অনেক রকম বাক্য হবে। যেমন ধরো, রামবাবু আমাদের গ্রামের প্রধান হতে পারে। আমাদের প্রধান খাদ্য ভাত, এটা হতে পারে। দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ, ভারত আমাদের দেশ। বালিশ দিয়ে বাক্য রচনা করো, আমরা ঘুমাবার সময় বালিশ নিই। মরুভূমি দিয়ে বাক্য রচনা করো, মরুভূমিতে গাছ নেই। ধুলো দিয়ে বাক্য রচনা করো, কালবৈশাখী ঝড়ে ধুলোয় ভর্তি হয়ে গেল গ্রামটা। গ্রহণ শব্দটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা। গ্রহণ মানে নেওয়া, তাহলে আমরা গ্রহণের দুটো অর্থ কী কী পাবো, তাহলে আগে গ্রহণ কথাটা লিখব দুবার, গ্রহণ, আবার লিখব গ্রহণ, তাহলে এবার দুটো অর্থ ব্যবহার করতে হবে, মানে দুরকম মানে যেন হয় গ্রহণের। গ্রহণ করা মানে নেওয়া, এখানে আমি লিখে দেবো গ্রহণ ব্যাকেটে নেওয়া, দন্তনায়িকার ও অন্তস্থিকার নেওয়া। এই নেওয়া বা কোনো কিছু চেয়ে নেওয়া। আমি তোমার উপহার গ্রহণ করলাম, এটা হবে আমি তোমার উপহার গ্রহণ করলাম, এটা হতে পারে। আর গ্রহণ মানে কি করব, গ্রাস করা, খেয়ে নেওয়া, গ্রাস করা। চন্দ্রগ্রহণ হলো, আজ চন্দ্রগ্রহণ হলো, বুঝতে পেরেছ? গ্রহণটাকে আমরা দুটো অর্থে ভাগ করে নিলাম, মানে দুটো অর্থে লিখলাম। বিপরীত তার্থক শব্দ লেখো। আড়াল, আড়াল থেকে হবে সামনে। চুপ, চুপ থেকে হবে, চুপ মানে একদম নিস্তব্ধ, চুপ থেকে কি হবে, আড়াল থেকে প্রকাশও হতে পারে, সামনে হতে পারে, চুপ থেকে সরব হতে পারে। তারপরে আনন্দ থেকে কি হবে, দুঃখ বা বেদনা। গলি থেকে কি হবে, দুঃখ হবে, বেদনা। গলি থেকে কি হবে, গলি থেকে বড় রাস্তা হবে। ফিকে থেকে, ফিকে মানে আবছা হয়ে যাওয়া। উজ্জ্বল, ফিকে থেকে উজ্জ্বল হবে। অর্থ লেখো। মূর্তি, মূর্তি মানে কি গো, মূর্তি মানে হচ্ছে প্রতিবিম্ব, প্রতিকৃত বলতে পারো, প্রতিকৃত কথাটা নতুন, শুনে নাও। পয়রে ফলা তয় হস্যই, প্রতি কয়রি তয় স্বীকৃতি, প্রতিকৃতি বা প্রতিবিম্ব, প্রতিবিম্বও বলা যায়। তারপরে হচ্ছে পিলপে গাড়ি, ঘোড়ায় টানা, হাতিতে টানা গাড়ি। বিবাগী, যে সন্ন্যাসী ঘর ছেড়ে, সংসার ত্যাগী সন্ন্যাসী, সন্ন্যাসীও বলতে পারি, সংসার ত্যাগীও বলতে পারি। নাগাল, নাগাল মানে ছোঁয়া, নাগাল মানে ছোঁয়া, হাত পাওয়া। আমরা আমের নাগাল পেলাম মানে আমটা ধরতে পারলাম। দেউড়ি মানে হচ্ছে প্রধান দরজা, সদর দরজাও বলতে পারো। প্রতিশব্দ, পৃথিবীর আরও কয়েকটা মানে লিখো, পাহাড়ের আরও কয়েকটা মানে লিখো, আকাশের, জলের,
এগুলো আমি কিন্তু খুব পছন্দ করি। তাহলে পৃথিবী, ভূ, ধরা, ধরিত্রী, ভূ, ধরা, ধরিত্রী, এগুলো হচ্ছে পৃথিবী। ভূ, ধরা, ধরিত্রী, বসুধা। পাহাড়ের হচ্ছে পাহাড়, পর্বত, গিরি। তাহলে পর্বত, গিরি, নগ, নগও বলা হয়, হ্যাঁ। তারপরে আকাশের অম্বর, বোম, বোম মানে আকাশ, বয়জফলা ওকার বোম। তাহলে আকাশের 5টা শব্দ পেয়ে গেলাম। বোম, তারপরে খেচর, খেচর বলি না, খ বলতে পারি, আকাশকে আমরা খ বলতে পারি। তারপরে জল, নীর, বাড়ি, সলিল, উদক, জলের আর একটা নাম উদক। বুঝতে পারছো? তাহলে গাছের কি হবে? গাছের আমরা যদি বলি, গাছের হবে গাছ, বৃক্ষ, পাদক, সাক্ষী, বীথিকা, অনেকগুলো নাম আছে, হ্যাঁ। গাছ, বৃক্ষ, পাদক, সাক্ষী, বীথিকা। 14টা দেখো তো। দু একটি বাক্যে ভেঙে লেখো। আমার পিতা যখন বাড়িতে থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। এটা 2টি বাক্যে করতে হবে। তাহলে কি হবে? আমার পিতা বাড়িতে থাকতেন, আমার পিতা বাড়িতে থাকতেন, আমার পিতা মাঝে মাঝে বাড়িতে থাকতেন, এখানে একটা বাক্য, তার জায়গা ছিল তেতলার ঘরে। তাহলে আমার পিতা যখনের জায়গায় কি লিখবো? মাঝে মাঝে। আমার পিতা মাঝে মাঝে বাড়িতে থাকতেন, তার জায়গা ছিল তেতলার ঘরে। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। তাহলে কি হবে? আমি লুকিয়ে প্রায় ছাদে উঠতুম। আমি লুকিয়ে দুপুরবেলায় ছাদে উঠতুম। আমি প্রায় ছাদে উঠতুম দুপুরবেলায়, আমি ছাদে উঠতুম দুপুরবেলায়, আমি ছাদে উঠতুম। হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। এখানে কি হবে? এটা তাদের হাঁক পৌঁছাতো, কি হবে এখানে? বিছানায়। তাহলে এটা কি হবে? তাদের হাঁক পৌঁছাতো, এই পর্যন্ত একটা। হ্যাঁ, হঠাৎ তাদের হাঁক, হঠাৎ থাকলে থাকতে পারে। হ্যাঁ, হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো বালিশের উপরে, এই যেখানেটা বাদ দিয়ে হবে, বালিশের উপরে খোলা চুলে নিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। এইটা হবে, যেখানেটা কাটা যাবে শুধু। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। বিছানার একটা চাদর নিতাম, বিছানার একটা চাদর নিয়ে গা মুছতাম, মুছেটাকে কেটে দিয়ে মুছতাম, তারপর সহজ মানুষ হয়ে। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতাম, তারপর সহজ মানুষ হয়ে, সহজ মানুষ হয়ে কি করতাম? সহজ মানুষ হয়ে বসতুম। ঠিক আছে, যা আছে তাই, তারপরটা লাগাতে হবে। মুছতাম, তারপর সহজ মানুষ হয়ে গাছ হয়ে বসতাম। মানে একটা কথাকে 2টো ভাগে ভাগ করতে হচ্ছে। গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, গরম বাতাস ছুটে যাচ্ছে আর বাতাসে ধুলো উড়ছে, এটা লিখতে পারো। গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে আর ধুলো উড়ছে, 2টো ভাগে ভাগ করে দাও। চলো 15টা দেখো তো। রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলেছে। জন্ম কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকেই তিনি ঠাকুর
বাড়ি থেকে প্রকাশিত ভারতী বালক দুটো পত্রিকায় তিনি লেখালেখি করতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজশ্রীর ছেলেবেলা, এইসব গল্পগুলো তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে সং অফ অফারিং এর জন্য। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশ জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ছেলেবেলাটি নেওয়া হয়েছে ছেলেবেলা বই থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ছেলেবেলাটা কোথা থেকে নেওয়া হয়েছে? না, ছেলেবেলা বই থেকে। ছেলেবেলা বইটা লিখেছে দেখো এখানে। কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত? সেটা হচ্ছে ঠাকুর বাড়ি। কি নামে পরিচিত? ঠাকুর বাড়ি নামে পরিচিত। 15-2 দেখো তো। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম। সহজ পাঠ লিখেছেন শিশু ভোলানাথ, শুধু শিশু বইটাও তিনি লিখেছেন বাচ্চাদের জন্য। আর সহজ পাঠ তো আমরা সবাই পড়েছি, ছোট বড় বুড়ো হয়ে গেছি, তা আমরা ছোটবেলায় সহজ পাঠ পড়েছি। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকা নিয়মিত লিখতেন? তিনি লিখতেন ভারত আর বালক পত্রিকায়। তারপরে দেখো তো 16 কোশ্চেনগুলো দেখো। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বাড়ির ছাদ, তেতলার ছাদ, খোলা ছাদ। তারপরে দেখো তো তার বাড়ির নিচে তলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখতেন? ফেরিওয়ালাদের আর মানুষের যাতায়াত, রাস্তার লোক যাতায়াত দেখতেন। ফেরিওয়ালা সব লোক যাতায়াত দেখতেন, এক মনে এরকমভাবে রেলিং ধরে বসে বসে দেখতেন। পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? পাঠ্যাংশে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন দুপুরবেলায় ওপরে গিয়ে দেখতে পেলেন তেতলার ঘরে একটা ঘর, যেখানে ওপরে লাগা আছে কি, এত রোদ চারিদিকে আর একটা জায়গায় জলের ব্যবস্থা আছে। তো হঠাৎ করে জলটা খুলে পুরো ভিজে গেলেন। তারপরে একটা ঘরের চাদর নিয়ে, বিছানার চাদর নিয়ে গাটা মুছলেন। তাহলে গোটা ছাদটা যদি মরুভূমি হয়, সেখানে যদি জলের ব্যবস্থা থাকে একটা ঘরে, সেটা হচ্ছে ওয়েসিস বা মরুদ্যান। এইভাবে রয়েছে। পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো? পিতা হচ্ছেন দেশ বিদেশে ঘোরা, হিমালয় পর্বতে বিভিন্ন জায়গায় তিনি গেছেন, অনেক দিন বাইরে থাকতেন, অনেক দিনের জন্য পাহাড়ে যেতেন, কখনো যেতেন আবার কখনো দেখা যেত যখন সূর্য উঠত না তখন বসে সাদা পাথরের মূর্তির মতো ধ্যান করছেন, তার হাত দুটো কোলে জোর করা ছিল, এরকম। মানে কি, বেড়াতে যেতেন পাহাড়ে, এটাও জানতে পারি। তারপরে দেখতে পাই যে তিনি বসে ছাদের ধ্যান করছেন, অর্থাৎ কিনা একজন আদর্শ মহর্ষি ছিলেন। পিতার কলঘরে প্রতি ছোট্ট রবির আকর্ষণ কথা কিভাবে জানা যায়? পিতার কলঘর মানে ওপরে যে ঘরটা আছে যেখানে কল থেকে জল পড়তো, সেটা কি করে জানা যায়? ওপরের তলায় কলের জলের জায়গায় নাগাল থাকতো না, মানে হাত পেত না। তেতলার ঘরে থাকতো, লুকিয়ে সেই ঘরে ঢুকতো রবীন্দ্রনাথ, কল খুলে দিত, আর মাথা গা সব ভিজে গিয়ে তারপর বিছানা চাদর দিয়ে গা মুছে সেই ঘর থেকে আসতো। তাহলে পিতার কল ঘরে এইভাবে রবীন্দ্রনাথের কথা আমরা জানতে পারি। ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো? হাঁ হয়ে যেত, বিগড়ে যেত, মুখ একবারে কেমন হয়ে যেত। রবিবারের ছুটি শেষ হলেই কালকে সোমবারের মনে হচ্ছে যেন একবারে গিলে খাবে বা অনেক চাপ, সেই রকমই হাঁ হয়ে যেত। ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মন হতো রবিবারের বিকেলে অনেকটা বিশ্রী রকমের মুখ, বিগড়ে আসছে সোমবার হাঁক মুখে গ্রহণ লাগানো ছায়া নিয়ে, যা তাকে গিলতে শুরু করছে। ওর সোমবারে একবারে গিলে খাবে, সব চাপ মাথার উপর পড়বে, সেই জন্য। পাঠ্যাংশে
কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? রবীন্দ্রনাথ নিজেকে বাংলাদেশের লিভিংস্টনের সঙ্গে সম্বন্ধে তুলনা করেছেন। কেন বলো তো? লিভিংস্টন যেমন বিভিন্ন দেশ আবিষ্কার করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ করে দুপুরবেলায় উঠে ওপরে দেখছেন একটা ঘর, সেই ঘরে সুন্দরভাবে জলের ব্যবস্থা, সেই জন্য সে একটা ঘর আবিষ্কার করলো, তো তার জন্য নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করা হয়েছে। কাকে? নিজেকে। কাকে? রবীন্দ্রনাথকে নিজেই লিভিংস্টন বলেছেন। কেন বাংলাদেশের শিশু? লিভিংস্টন ছিলেন বিভিন্ন জায়গার খোঁজ করার একজন পর্যটক। সেই পর্যটকের মতো রবীন্দ্রনাথ ঠাকুর ছাদের একটা ঘর আবিষ্কার করে ফেললেন, সেই জন্য তিনি তাকে নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন। তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো? তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা সংক্ষেপে লেখো। এটা নিজের তোমরা ছোটোবেলায় কী করতে সেটা এখানে লিখতে হবে, সুন্দর করে গুছিয়ে লিখবে। আমি এরকম লিখেছি, আমি যখন ছোট ছিলাম তখন আমি রোজ সকালে উঠে স্কুল থেকে ফিরে খেলতে যেতাম, তারপর স্নান খাওয়া সেরে ভূতের বই পড়তাম, ছবি দেখতাম, থেবড়ে থেবড়ে নাক, ছবিগুলো দেখতাম, তারপরে পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। বিকেলে মা আমাকে পড়াতো, সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যেবেলায় আমরা রামায়ণ দেখতাম, শক্তিমান দেখতাম সকালবেলায়। এগুলো ছিল ছুটির দিনে আমাদের অ্যাডভেঞ্চার। রাতে খেয়ে শুতাম, কারণ পরের দিন আবার স্কুল। ঠিক আছে, তোমরা নিজেরটা লিখবে এখানে। তাহলে আমরা বুঝে নিলাম ছেলেবেলার টোটালটা। ছেলেবেলার গল্পটা কি না, রবীন্দ্রনাথ সুন্দর একটা ছাদে চাপার গল্পটাকে এত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে যে আমাদের চোখের সামনে মনে হচ্ছে যেন সত্যি সত্যি ছেলেবেলা নেমে এলো। তো আশা করি সব বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানে, বাই বাই।